আসসালামু আলাইকুম। শুরু করছি। নিষিদ্ধ চাহনা পর্ব ৩৪ আর ৩৫। লেখিকা সারা চৌধুরী। শাদির কথাটা বলতে দেরি হয়, তবে পিহুর উঠে দাঁড়াতে আর হাতের কাছে থাকা গ্লাসটা টেবিল এর উপর আচার দিতে দেরি হয় না। পিহুকে আকস্মিক উঠে দাঁড়াতে আর এমন গ্লাস ভাঙতে দেখে শাদি চমকে উঠে। শাদির দিকে তাকিয়ে পিহু রাগী কণ্ঠে বলে উঠে, কি বললেন আপনি? শাদি চুপ করে যায়। সে জানত পিহু রাগ করবে। আসলে শাদিরই ব্যর্থতা। সে তো জানে মনে একজনকে রেখে আরেকজনের সাথে সংসার হয় না। যদি পিহুকে শাদি না পেত, অন্য কোনো মেয়ের সাথে শাদির বিয়ে হতো, তাহলে শাদিও হয়তো মেয়েটার সাথে সংসার করতে পারত না। শাদিকে চুপ থাকতে দেখে পিহু আরও রেগে গর্জে উঠে বলে, কি হলো বলুন, কোনো সম্পর্ক চাচ্ছেন আপনি? আমি মানি না। আর কি, আর ৫-১০টা স্বামী স্ত্রীর মতো সম্পর্ক চাচ্ছেন আপনি? ভাবতেও অবাক লাগে। শাদি চেয়ারে বসে থেকেই কপাল গুটিয়ে বলে, মানে তো বেশ সোজাই। আপনি আসলে স্বামী স্ত্রীর মতো ভালোবাসা না, আওনি তো চাচ্ছেন শাড়ি। আর কিছু বলার আগেই ঠাস করে চড় বসালো শাদি পিহুর গালে। পিহুর কথা শুনে নিজেকে আর ধরে রাখতে পাতেনি সে। নিজের প্রতিজ্ঞা ভুলে মেরেছে পিহুকে। শাদির চড় খেয়ে সরে যায় পিহু। ফর্সা ত্বক এ ৫ আঙুল ছাপ বসে গেছে সাথে সাথেই। পিহু চুপসে গেছে। চোখ দিয়ে পড়ছে উত্তপ্ত নোনা জল। শাদি পিহুর মুখের দিকে তাকিয়ে রাগী কণ্ঠে বলে, ডোন্ট ক্রাই পিহু। তবে পিহুর কান্না থামে না। মুখ জ্বালা করছে তার। অনেক দিন পর হঠাৎ এমন চড় খাওয়াই বেশ লেগেছে। পিহুর কান্না না থামানোর জন্য শাদি আবারও বলে উঠে, পিহু ডোন্ট ক্রাই, স্টপ। পিহু চুপ করে না, আরও জোরে কেঁদে উঠে সাথে সাথে বলে উঠে, মামুনি থাকতেই তো মারতেন সারাদিন, আর এখন মামুনি নেই আরও বেশি মারেন। এখন আর মামুনি আদর করবে না। আপনার তো কিছু হয় না, শুধু মারতেই পারেন। ভালোবেসেছেন কখনো? যে এর মানে বুঝবেন। পিহু আর দাঁড়ালো না, হন হন করে নিজের ঘরে গিয়ে দরজা আটকিয়ে দিল ভিতর থেকে। এদিকে বাইরে ফেলে গেল পুরোপুরি ভেঙে দেওয়া শাদিকে। সব থেকে দুর্বল জায়গায় আঘাত করেছে পিহু তার। আসলেই আপন মানুষগুলো বুকের মধ্যেখানে আঘাত করে। শাদির চোখ দিয়ে টপ করে ২ ফোঁটা পড়ে। শাদি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, ভাঙা গ্লাসগুলোর দিকে তাকিয়ে বলে, আসলেই পিহুরানি, আমি কখনো কাউকে ভালোবাসিনি। আমার মনটা একজনের কাছেই ছিল, ভালোবাসব কি করে? তবে এই দুনিয়ায় আমার চেয়ে বেশি তোকে কেউ ভালোবাসেনি। শাদি ঘুষি দিল টেবিল এর উপর, সাথে কয়েক টুকরো গ্লাসের ভাঙা টুকরো হাতের চামড়া ছিঁড়ে ভিতরে প্রবেশ করল। রক্ত ঝরতে লাগলো বৃষ্টির মতো। হাত থেকে রক্ত পড়ছে আর শাদি হাসছে। হাতে গেঁথে যাওয়া কাচের দিকে তাকিয়ে আবারও বিড়বিড় কতে বলে উঠল, এই কাচের চেয়ে তোর কথা আমারে বেশি যন্ত্রণা দিল রে জান। একদিন তুই ও আমার জন্য খুব কাঁদবি, তবে সেদিন আমার থাকবে না প্রাণ। এমন ভর দুপুরে নিজের ছেলের পাশে একটা অপরিচিত মেয়েকে সাজে দেখে চমকে গেছেন নাবিলের মা কায়া বেগম, তার বাবা হায়দার সাবের। একই সাথে চমকেছেন যে ছেলে একটু আগে একটা মেয়ের জন্য কাঁদছিল, সেই ছেলে এখন একটা মেয়ের পাশে কি করছে। কায়া বেগম নিজের কৌতূহল ধরে রাখতে না পেরে নাবিককে জিজ্ঞাসা করেই ফেললেন, বাবা, এই মেয়েটা কে? নাবিল এক হাত প্যান্টের পকেটে গুজে ভাবলেশহীনভাবে বলল, তোমাদের বোমা, মানে আমার বিয়ে করা স্ত্রী। নাবিলের কথায় চময়ে যায় কায়া বেগম ও হায়দার। হায়দার অবাকের কণ্ঠে বলেন, মানে আবার কি? আব্বু, বোমা পছন্দ হয়নি তো তুমি আমাদের জানালে না কেন? আমার কোনো ইচ্ছা করেনি। এখন জানিয়েছি, মেনে নাও। এ বিয়ে আমি মানি না। তুমি মানা না মানার কেউ না আব্বু। নাবিল মুখে মুখে তর্ক করবে না, রাগাবে না। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। মানে বুঝছো না? একদিনে কতটা অধপতন হয়েছে তোমার। পুরো অমানুষ হয়ে গেছো, আমার মুখে মুখে কথা বলছো। নাবিল নিজের বাবার কথা শুনে ঠোঁট প্রসারিত করে হাসে। নাবিলের হাসি দেখে আরও অবাক হলেন হায়দার ও কায়া বেগম। নাবিল হেসে নিজের বিয়ে করা স্ত্রীর হাত ধরে নিজের ঘরের দিকে হাঁটা শুরু করে। একবার ঘাড় ঘুরিয়ে পিছু তাকিয়ে রহস্যময় হাসি দিয়ে বলে, খুব বড় বোকা আপনারা মি ও মিসেস হায়দার সাবের। যতদিন বাড়ি আপনাদের ছিল, আমি আওনাদের ছিলাম। এখন এ বাড়ি পুরো প্রপার্টি আমার, এখন আপনাদের লগে কথা বলার প্রয়োজন নেই। থাকলে থাকুন, নয়তো গেট খোলা। নাবিল আর কিছু না বলে সাফার হাত ধরে ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেয়।
সাফার বাড়ি সাতক্ষীরা জেলায়। নাবিলের সাথে তার পরিচয় অনলাইনে। সাফার বাবা গ্রামের চেয়ারম্যান। পরিবারের একমাত্র মেয়ে হওয়াও সাফার বাবা প্রথমে নাবিল আর সাফার সম্পর্ক না মানলেও মেয়ের মুখের দিকে তাকিয়ে মেনে নেই। একজন বাবার কাছে তার মেয়ের সুখের চেয়ে আর কি দামি হবে। সাফা বেশ অহংকারী একটা মেয়ে। ছোট থেকে নিজের কাজ ব্যতীত কারোর কোনো কাজ সে করেনি। বন্ধুমহলও তেমন ছিল না সাফার। অতিরিক্ত অহংকারী হওয়ায় কথায় কথায় টাকার খোঁটা দিত বন্ধুদের। সেখান থেকেই বন্ধু কমে গেল। নাবিল ঘরে এনে সাফাকে বসতে দেয় সোফায়। সাফা সোফায় পায়ের উপর পা তুলে আদুরে গলায় বলে, নাবু জানস সিগারেটের প্যাকেটটা কই? মানে তুমি এখন খাবে? হ্যাঁ বেবে, প্রায় 8 ঘন্টা খাইনি, পাপা ছিল বলে। প্লিজ দাও। নাবিল আর কিছু না বলে স্টাডি টেবিলের ডয়ার থেকে সিগারেট আর লাইটার দিল সাফার হাতে। সাফা মনে সুখে ধোঁয়া উড়াতে লাগল। গ্রামে থেকেও শহরের মেয়েদের মতো হয়েছে সাফা। নাবিল সাফার দিকে তাকিয়ে নিজের একটু আগের কান্নার কথা ভেবে হাসে। সে তো পিহুর মতো একটা সোনার পাখি হারানোর জন্য কেঁদেছিল, কোনো মায়ের জন্য না। যদিও নাবিলের উদ্দেশ্য ছিল পরিপূর্ণ ভিন্ন, তবে পূর্ণ আর হল না। তাই সময় নষ্ট না করে নতুন পাখিকে একেবারে খাঁচায় পুরেছে। কাল রাতেই এসে দিয়ে গেছিল সাফার বাবা। সারারাত একসাথে থেকে সকালে পিহুর সাথে শেষবারের মতো নাটক করছিল, যাতে একবার নিজের অসৎ উদ্দেশ্য পূরণের সুযোগ পায়। তবে পায়নি। ব্যর্থতার কারণে বাড়ি এসে কেঁদেছে। পরে নিজের মায়ের কথা শুনে আর দেরি না করে সাফাকে বিয়ে করে বাড়িতে তুলেছে। এমনিতেই বাড়িটা হায়দার সাবের এর ফিঙ্গারপ্রিন্ট দিয়ে নিজের নামে করে নিয়েছে। জেরিনের কাছ থেকে খুব দরকারি একটা কাজ ও নাবিলের বিয়ের কথা শুনে চমকায় পিহু। দুপুরে ঘুম থেকে উঠতেই এমন খবর পেয়ে হতবাক সে। কলেজের সেই পরিচিত গাছের নিচে দাঁড়িয়ে আছে নাবিল, জেরিন আর পিহু। পিহুর পরনে মেরুন রঙের একটা গাউন, উড়োনা মাথায় দেওয়া। জেরিনের ঘাড়ে ব্যাগ, কিছু একটা দিবার জন্যই এসেছে সে। পিহু ফুঁসছে, নাকের পাটা লাল। পিহু নাবিলের মুখের দিকে তাকিয়ে বলে উঠল, আপনি বিয়ে করেছেন? নাবিল ভাবলেশহীনভাবেই জবাব দিল, হ্যাঁ করেছি তো। তো মানে? একজনকে ভালোবেসে আরেকজনকে বিয়ে করতে লজ্জা করে না? ইস রে, সরি যান, ভুল হয়েছে, ফিডার খাবো, মাফ করে দাও, বেশ রসিকতার সুরেই বলে নাবিল। আপনার লজ্জা করছে না? কিসের লজ্জা? তুই তোর চাচতো ভাইয়ের লগে থাকিস, তোর লজ্জা করে না? পিহুর সাথে সাথে জেরিন চমকায়। আজ তারা এক নতুন নাবিলকে দেখছে। আসলেই তো নাবিকের আচার আচরণ এমন না। পিহু এবার রাগীভাবে নাবিলের গেঞ্জির কলার চেপে ধরে। আর যাই হোক, সে তাকে মেনেছে তিবে, এর মানে নাবিল যা বুঝিয়েছে তা আর পিহুর বুঝতে বাকি নেই। তার দিকে নষ্টার ইঙ্গিত দিয়েছে। পিহু রাগী কণ্ঠে বলে, বিয়ে করলেন তো আমার সাথে নাটক করলেন কেন আজ সকালেও? আদৌ কি ভালোবাসতেন আমাকে? নাবিল এবার জোরে শব্দ করে হাসে। জেরিন আর পিহু আবারও অবাক হয়। নাবিল হেসেই বলে উঠে, ফার্স্ট তুই নাটক করেছিস আমার সাথে? বিয়ে করেছিস ওই শাপোলাকে? কি দেয় তোরে ও? আর তোর প্রতি ভালোবাসা? থু, ভালোবাসা মাই ফুট। তোর বাও মার অধেল সম্পত্তি ছিল, তাই তোর পিছে ঘুরেছি। তোর চাচা চাচি মরেছে, এখন সব ওই শাপোলার নামে গেছে। তুই তো ভিখারি। ফাইজ রে, এত বললাম এমন কাজ করিস না। শুনলই না। আমি তাও টাকার প্রেমে পড়লাম, আর ও তোর মাখনসরি। কথাটা বলার শেষ হতে না হতেই নাবিল আছড়ে পড়ে মাটিতে। প্রচণ্ড রাগে জেরিন তার পিঠে থাকা কলেজ ব্যাগটি দিয়ে নাবিলের মুখে বাড়ি মারে। ব্যাগের ভিতর নতুন কেনা করির ফ্লাওয়ার বেসটার জন্য আরও জোরে লাগে নাবিলের মুখে। হঠাৎ আক্রমণে নাবিল টাল সামলাতে না পেরে মাটিতে আছড়ে পড়ে। নাবিল পড়ে যেতেই আটকে উঠে পিহু। কিন্তু জেরিন চোখ আজ ভয়ানক অগ্নিয়গিরির মতো জ্বলজ্বল করছে। নাবিল পড়ে যাওয়ার সাথে সাথে ঘুরে তাকাতেই জেরিন নিজের ব্যাগ এর উপরিভাগের কিছু অংশ শক্ত করে হাতের মুঠোই ধরে পরপর আরও কয়েকবার বাড়ি মারে নাবিলের মুখে। পিহুর মুখে হাত। কি বলবে বুঝে উঠতে পারছে না। এদিকে নাবিল একের পর এক আক্রমণের কারণে রুখে দাঁড়াতে পারে না। কান ফেটে রক্ত গড়িয়ে পড়ছে। ইতিমধ্যে লোকজন আসতে শুরু করেছে এদিকে। নাবিল বা হাতের বৃদ্ধা আঙুল দিয়ে ঠোঁট মুছে জেরিন এর দিকে তাকাতেই জেরিন নিজের গায়ের সর্বোচ্চ জোর দিয়ে মারে এবার। নাবিলের মাথা গিয়ে লাগে জলপাই গাছের গোড়ায় ইটের পাটার উপর। জেরিন গর্জে উঠে নাবিলের উদ্দেশ্যে বলে, তোর লজ্জা করে না?
অমানু জানো, আর এর চেয়েও খারাপ তুই। তোরে ভাবতাম ভেবেই ঘৃণায় গা গুলিয়ে আসছে আমার। তুই কিভাবে পারলি ওর মতো একটা মেয়েকে ইউজ করতে? লজ্জা করলো না তোর? আল্লাহ যা করে ভালোর জন্যই করে, ওই জন্যই তোর মতো পুরুষকে নিজের সর্বস্ব দেওয়ার আগে সাদি ভাই ওকে প্রোটেক্ট করছে। তোর মতো ভাইয়ের মুখে থু। জেরিন থু মারে নাবিলের দিকে। তারপর এক মুহূর্ত দেরি না করে পিহুর হাত ধরে টেনে নিয়ে আসে। পুহুরা আসতেই লোকজন নাবিলকে উঠে দাঁড় করায়। পরপর মার খাওয়াই বেশ লেগেছে, গাল থেকে দুটো দাঁত ভেঙে পড়েছে সাথে সাথে। মেয়ে মানুষ বলে কেউ তাদের কাছে আসেনি। এদিকে পিহু নিশ্চুপ মাথার ভিতরে ঘুরছে তার। যে নাবিলকে জীবন প্রাণ দিয়ে ভালোবাসল সেই কিনা এমন করল। শুধুমাত্র টাকার জন্য কেউ এমন নিখুঁত অভিনয় করতে পারে জানা ছিল না পিহুর। রীতিমতো পুরো দুনিয়া চক্কর দিচ্ছে তার। জেরিন এখনও রাগে ফুঁসছে। এই একমাত্র পিহু যে কিনা পিহুর বিপদে, পিহুর অপমানে নিজের আপনপর ভুলে যায়। যত দিন যাচ্ছে তত সম্পর্ক গভীর হয়ে যাচ্ছে। পিহু ও জেরিনকে সব থেকে ভালোবাসে। প্রতিদিন প্রায় ২০-২৫ বার ভিডিও কলে কথা বলে তারা। জেরিনের রাগ হচ্ছিল না, তবে যখন পিহুকে নিয়ে খারাপ মন্তব্য করছিল তখন আর সহ্য করতে পারেনি জেরিন। এত কিছুর মধ্যে ভুলে গেছে জেরিন পিহুর সাথে দেখা করার আসল কারণ এর কথা। কলেজ গেট থেকে বেরিয়ে জেরিন একটা রিকশা ডেকে উঠে পড়ে পিহুকে নিয়ে রিকশায়। উদ্দেশ্য পিহুদের অ্যাপার্টমেন্ট। সে জানে পিহুর মানসিক অবস্থা কেমন এখন। পিহু ও কিছু বলে না, রক্সা চলতে শুরু করে। পিহু মাথা এলিয়ে দেয় জেরিন এর ঘাড়ে। জেরিন তাকায় পিহুর ক্লান্তি ভরা মুখের দিকে, বেশ মায়া হয় মেয়েটাকে দেখে। পিহু ব্যাগের চেন খুলে দেখে সদ্য আসার আগে ২০০০ টাকা দিয়ে কেনা ফ্লাওয়ার ভেজটা ভেঙে গিয়েছে। জেরিন এর মনটা খারাপ হয়ে গেল। কত শখের ছিল জিনিসটা। কতদিন ধরে শোপিচের দোকানের কাচের ভিতরে পড়ে থাকতে দেখেছে। টাকার অভাবে নিতে পারেনি, আর আজ নিতে পারলেও তা ভেঙে গিয়েছে। জেরিন আর ভাবল না। যা ভাগ্য থাকে না তা নিয়ে মন খারাপ করে লাভ হয় না। জেরিন ব্যাগ এর উপরে ছোট্ট পকেট চেনটি খুলতেই ফোন খুঁজে পায়, সাথে চিঠিটাও। ডায়েরির পাতা থেকে ছিঁড়ে চিঠির খামে পুরে এনেছে সে। তবে এসে এমন সত্যের মুখোমুখি হয়ে ভুলেই গেছিল। জেরিন মুখে কিছু বলতে পারবে না, কান্নারা সব দলা পাকিয়ে আসবে। জেরিন চিঠি আর মোবাইলটা নিজের হাতে রাখল। মোবাইল থেকে খুঁজে খুঁজে সাদির নাম্বার বের করে কল দিয়ে জিজ্ঞাসা করল বাড়িতে আছে কিনা। সাদি বাড়িতে আছে শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলল জেরিন। যানজটপূর্ণ রাস্তা মারিয়ে রিকশা এসে থামে কাঙ্ক্ষিত বাড়ির সামনে। জেরিন নেমে ভাড়া মিটিয়ে পিহুকে নিয়ে চলে যায় নির্দিষ্ট ফ্ল্যাট এর সামনে। তারপর কলিংবেল দিতেই সাদি এসে দরজা খুলে দেয়। পিহুর এখনও মাথা ঘুরছে। তবে জেরিনের তার প্রতি এমন ভালোবাসা দেখে গর্বে বুক ভরে উঠছে তার। সাদি পিহুর মলিন মুখের দিকে একবার তাকালো, সাথে মনে হলো দুপুরের মারের কথা, সেজন্যই কি মেয়েটার মন খারাপ। জেরিন চলে গেলে না হয় একটু ছোট হইবে বুয়ের কাছে, জোর করে হলেও মাফ চাইবে। সাদির ভাবনার মাঝেই জেরিন সাদিকে ভাইয়া বলে ডেকে উঠে। সাদিও কল্পনা থেকে বেরিয়ে সোফায় গিয়ে বসে। জেরিন সব খুলে বলতেই রাগে পায়ের রক্ত মাথায় উঠে যায়। সাদির চোখ মুখ শক্ত হয়ে যায়, হাত মুষ্টিবদ্ধ হয়ে যায়। বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে জেরিন উঠতে যেতেই পিহু জেরিনকে জড়িয়ে ধরে কেঁদে উঠে। জেরিন পিহুকে সান্ত্বনা দিয়ে বলে, পাগলি মেয়ে, তুই তো জানিস আমাদের রুহু আগে থেকেই কারোর না কারোর সাথে জুড়ে থাকে। আর রুহুর জগতে ভাইয়া তোকে চেয়েছিল, আর তুই ভাইয়াকে চেয়েছিলি। নাবিল শুধু দুনিয়ার মায়া। ওর মতো পুরুষকে ভুলতে সময় লাগবে না। আর সাদি ভাইয়া তোকে ভালোবাসে। আমার বিশ্বাস নাবিলকে ভুলতে তোর সময় লাগবে না। পিহুর জেরিনের কথার পিঠে কেঁদে কেঁদে বলে উঠে, তোর মতো কেউ আমারে বুঝে না, কেউ আমারে একটু সান্ত্বনা দেয় না। তুই এত ভালো কেন? তুই আমার বান্ধবী না, তুই আমার কলিজা। কলিজা, এবার শক্ত হও। আমি কিন্তু এমন কোমল পিহুকে চাই না। পিহু হবে সব সময় স্ট্রং। কি হবে তো? হবে। জোরপূর্বক হেসে বলে পিহু। গুড। জেরিন উঠে দাঁড়ায়। সাদি যদিও বাড়ি পর্যন্ত দিয়ে আসবে বলল নিজের গাড়িতে করে, তবে জেরিন রাজি হল না। উল্টো পিহুর অজান্তে ফিসফিস করে বলল, পিহুরে একটু টাইম দেন, ওর মন ভালো না। জেরিনকে দরজা পর্যন্ত এগিয়ে দিতে এলো সাদি ও পিহু। যাওয়ার আগে সাদির হাতে কাঙ্ক্ষিত চিঠিটা দিয়ে বলল, সময় নিয়ে পড়বেন, আমি আপনাকেই দিতাম পিহুর মাধ্যমে, তবে দেখা জলো বলে দিয়ে দিলাম।
সাদি কিছু বুঝল না ঠিকই, তবে মাথা ঘামালো না, চিঠিটা ভাঁজ করে প্যান্টের পকেটে পুরে নিল। জেরিন যাওয়ার আগে হেসে পিহুকে একবার জড়িয়ে নিল। একে অপরের কপালে চুম্বন করে হাত নাড়িয়ে চলে গেল। জেরিন চলে যেতেই আবারও পিহুর ভিতরে শূন্যতা জেঁকে বসল। প্রচণ্ড মাথা ঘুরতে শুরু করল। নিজেকে সামলাতে না পেরে ঠাস করে পড়ে যেতে গেল পিহু। ঠিক সময়ে সাদি ধরে ফেলল। কোলে তুলে নিজের ঘরে নিয়ে গিয়ে পরম যত্নে বিছানায় শুইয়ে দিল। সাদি বুঝতে পেরেছে পিহুর মাথায় মানসিক চাপের কারণে এই সেন্স হারিয়েছে। সাদির হাত ফুলে দ্বিগুণ। কাঁচ বের করে ড্রেসিং করলেও ব্যান্ডেজ করেনি সাদি। জেরিনের কথা মাথায় আসতেই পকেট থেকে চিঠিটা বের করল। নিঃসন্দেহে সাদির মতে জেরিনের মতো কোনো বন্ধু হয় না। আপনের চেয়েও আপন মেয়েটা পিহুর জন্য। সাদি চিঠির ভাঁজ খুলে পড়তে শুরু করল। নাবিলকে ক্লিনিকে নিতেই কোনো এক পরিচিত ছদ্মবেশীর সাথে দেখা হয় নাবিলের। ট্রিটমেন্ট করার সাথে সাথে সব বলে দেয় নাবিল ছদ্মবেশী কে। নাবিলের কথা শুনে ছদ্মবেশী পুরুষটা নাবিলের উপর বেজায় খেপে গেল, সাথে সাথে কারোর কাছে ফোন দিয়ে কিছু একটা বলে দিল। ওপাশ থেকে কি বলল নাবিল শুনতে না পারলেও নাবিল উঠে বসতে যেতেই লোকটি নাবিলের গলায় একটা ইনজেকশন পুশ করে। সাথে সাথে নাবিল নিস্তেজ হয়ে পড়ে যায়। নাবিলের এমন নিস্তেজ মুখের দিকে তাকিয়ে কেবিন এর দরজা লাগিয়ে দেয় লোকটি। তারপর দাঁত কটমটিতে হেসে বলে, IFS টিম এ সেকেন্ড কোনো চান্স বলে কিছু হয় না নাবিল সাবের। খুব বড় ভুল করেছ তুমি। জেরিন নিজের মাথার উপর থেকে যেন বড় কোনো পাথর নামাতে পেরেছে চিঠিটা দিয়ে। এখন তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারলেই পরীক্ষার দিন সকাল 9টার আগে আর বাড়ি থেকে বের হবে না সে। আর নিজের সাথে কাউকে নিয়ে কলেজ গেলে তার আর কোনো রিস্ক থাকবে না। জেরিনের ভাবনার মাঝেই কোথা থেকে একটা কালো মাইক্রো এসে থামে তার রিকশার সামনে। কিছু বুঝে ওঠার আগেই রিকশা চালকের মাথায় পরপর কয়েকবার শুট করে। মাথার মস্তিষ্ক ছড়িয়ে যায় ছিন্ন ভিন্ন হয়ে। জেরিন চিৎকার করতে যেতেই একজন কালো মাস্ক পরিহিত ব্যক্তি জেরিনের মুখ চেপে ধরে ক্লোরোফর্ম মিশিত রুমাল দিয়ে। জেরিন মুখ দিয়ে কিছু বলার আগেই অজ্ঞান হয়ে যায়। লোকগুলো জেরিনকে নিয়ে উঠে যায় গাড়িতে। চলতে শুরু করে গাড়িটি। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে যাবেন আর একটা কমেন্ট করে যাবেন।